ডিভাইন ক্রাউন প্রেজেন্ট ল্যান্ড টিভির নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আমি আছি আল মানসুর মুহিত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক নানান বিষয়াদি সম্পর্কে কথা বলে থাকি। সেইটা ধারাবাহিকতায় আজকে আমরা নির্ধারণ করেছি ছাত্র শিক্ষক আন্দোলন এবং জনদুর্ভোগ। আজকে আমাদের স্টুডিওতে একজন সম্মানিত শিক্ষক হিসেবে উপস্থিত আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের সেই মহান শিক্ষকের সাথে আমরা পরিচিত হয়ে নেব। তো শুরুতেই আপনাকে এই স্টুডিওতে স্বাগতম স্যার। ধন্যবাদ আমাকে ল্যান্ড টিভির পক্ষ থেকে সুযোগ দেওয়ার জন্য। আমি এসেছি হলো হবিগঞ্জ চুনারঘাট থেকে। আমি একজন সহকারী শিক্ষক। 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এবং আমাকে যারা শুনছেন দেশে এবং দেশের বাইরে সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আসতেছেন। 54 বছর পর থেকেই, স্বাধীনতার পর থেকেই শিক্ষকদের নানান দিক দিয়ে তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তো আমাদের এই দীর্ঘদিনের যে আন্দোলন, এখন পর্যন্ত যতগুলা সরকার আসছে, প্রতিটি সরকারেই তারা কোনো না কোনোভাবে কথা দিচ্ছেন, কিন্তু আসলে সেইভাবে কথা রাখেননি। সেই কারণে আমাদের এই আন্দোলনে বাধ্য হয়ে আমাদের আন্দোলনে এখন চালিয়ে যেতে হচ্ছে। এটি কি পূর্বের কোনো আন্দোলন ছিল? হ্যাঁ, এটা আসলে পূর্বের বলতে এটা দীর্ঘদিনেরই। তবে এই যে বর্তমান যে সরকার, অন্তকালীন সরকার যিনি, তো ইনাদের সময় আমরা 2 মাস আগে আমরা এই প্রেস ক্লাবে আসার পরে তাদের সাথে কথা বলা হয়েছে এবং তারা আমাদেরকে ডেকে নিয়ে বলছিলেন, আমাদের শিক্ষক প্রতিনিধিকে ডেকে নিয়ে বলছিলেন যে আপনাদের কি দাবি দেওয়া আছে আমাদের সাথে শেয়ার করেন। আমাদের শিক্ষক প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করছেন এবং ওনাদেরা বলছেন যে দেখেন, আমরা অল্প সময়ের মধ্যে যে আছি, আমাদের কাছে এমন কোনো দাবি করবেন না যাতে আমরা সেটা পূরণ করতে না পারি। তো সার্বিক বিবেচনা করে আমাদের শিক্ষক প্রতিনিধি দল তারা দিল যে যেহেতু আপনাদের অর্থনৈতিক সংকট আছে, সেক্ষেত্রে বিবেচনা করে যেহেতু অন্যান্য যে চাকরিজীবী যারা সরকারি চাকরিজীবীরা তারা 45% বাড়ি ভাড়া পায়, আমাদের 45% বাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন নেই। আমাদের 20% বাড়ি ভাড়া আপাতত দিন, আর যদি এর পরবর্তীতে ধাপে ধাপে যখন আপনারা এই করবেন ধাপে ধাপে বাড়াইলেই চলবে। আর আমাদের আপনারা জানেন যে মেডিকেল ভাতা মাত্র আমরা 500 টাকা পাই, ঘর ভাড়া মাত্র 1000 টাকা পাই। এই বর্তমান বাজারে বলেন 1000 টাকা ঘর ভাড়া কোথায় পাওয়া যায়? কিন্তু আমাদেরকে তারা জানে, তারা বুঝে, তারপরেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করে রাখছেন। স্যার, আমরা আন্দোলনে একটা জিনিস লক্ষ্য করেছি যে এই আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। তার ভিতরে লাঠিচার্জ থেকে টিয়ার শেল থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। স্যার, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে অথবা অন্য খাতে ঠেলে দেওয়ার লক্ষ্যে পিছন থেকে কোনো বাহিনী অথবা কেউ কলকাঠি নাড়ছে বলে আপনার কাছে কি কখনো মনে হয়েছে? তাদের কাছে মনে হয়েছে তারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলা করছে। আপনি জানেন যে শিক্ষকরা যে আন্দোলন করছে কোথাও কখনো শান্তিপূর্ণ ছাড়া করেনি, কারণ তারা শান্তিপূর্ণভাবে যে আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছিল। কিন্তু অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের শিক্ষকদের রক্তাক্ত করেছে, আমাদের পুলিশদেরকে ধরে নিয়ে অপমান করেছে, নানান কিছু তাদেরকে এইগুলা করছে। এটা হয়তো বা আমরা যতটুকু সম্ভবই করছি, তারা কিছু পুলিশ আছে যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলা করে। আমার মনে হয় এই উপদেষ্টা বা অন্যান্য কিছুরও তাদেরকে এই পারমিশন দিছে কিনা আমার সঠিক জানা নেই, কিন্তু হয়তো থাকতে পারে। কুচক্রী অনেক মহলিত আছে, আমি আসলে এটা বলতে পারবো না। তবে তারা যে কাজটা করছে শিক্ষকদের সাথে, এটা মোটেও সঠিক কাজ করেনি। স্যার, আরেকটা বিষয় যদি আপনি একটু স্পষ্ট করতেন যে ইতিমধ্যেই যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে 5% প্রজ্ঞাপন জারি অথবা 5% যে প্রস্তাবনা দিয়েছে, সেই সাথে তিনি এইটাও বলেছেন যে অলরেডি বাজেট ঘোষণা হয়েছে, বাজেট সেই অনুপাতে আপনাদের অর্থ সংকটের একটা বিষয় তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন। তো এত কিছুর পরও কেন আপনারা এই বিষয়টা মেনে নিচ্ছেন না? আসলে আমাদের তো অ্যাকচুয়ালি দাবি ছিল 20%, কিন্তু যেহেতু পরবর্তীতে আমাদের যে নেতা জনাব আজিজি স্যার, উনি কিন্তু বলছেন যে আপনাদের যদি 20% দেওয়ার সামর্থ্য এই মুহূর্তে না থাকে, আপনারা আপাতত প্রজ্ঞাপন দিন 20% আর এখন দিবেন 10%, পরবর্তী যে বাজেট থাকবে তখন আরও যেন 10% দিয়ে দিবেন। কিন্তু ওনারা এই কোনো কথাই তারা তোয়াক্কা না করে 5%, অর্থাৎ আমাদের তো আগেই 1000 টাকা বাড়ি ভাড়া ছিল। সেখানে যেমন এই 5 অক্টোবর আমাদের শিক্ষক দিবসে তারা 500 টাকা বাড়িয়ে আমাদের সাথে যে তামাশা করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু তাদের ওই 500 টাকা যে বাড়ে তার ওই উপরেই তারা দণ্ডায়মান আছেন। কিন্তু তারা যে আমাদের তো সুযোগ দিয়েছি যে 10% আপাতত দিন, আমরা তো 20% চাচ্ছি, ঠিক আছে, কিন্তু তারা যেহেতু বলছেন যে অর্থনৈতিক সমস্যা,
তাহলে আমাদের এখন 10%ই দিন, কিন্তু তারা আমাদের কথা কোনো কর্ণপাত করেনি। শিক্ষা উপদেষ্টা যিনি আগের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার, উনি কিন্তু আমাদেরকে বলে গেছেন যে আপনাদের যে এই যে বাজেট, এই বাজেটে আমাদের জন্য এক্সট্রাভাবে বরাদ্দ করে রাখছিলেন, এবং ওইখান থেকে আপনাদের যেমন মেডিকেল ভাতা, বাড়ি ভাতা, উৎসব ভাতা, এগুলা সব কিছুই বাড়ানো হবে। যদিও এক বাজেটে সম্ভব না, ধীরে ধীরে বাড়ানো হবে। আমরা কিন্তু এই যে আন্দোলন করতেছি, এটা কিন্তু যে হঠাৎ করে নয়। আমরা এই যে বর্তমান সরকারেও 2 মাস আগে আমরা তাদেরকে সময় দিয়েছিলাম 1 মাস। ওনারা বলছে যে আমরা 1 মাসের মধ্যেই আপনাদের যে যৌক্তিক দাবি দাবা যেগুলো আছে এগুলো আমরা পূরণ করতে সমর্থন হব। তারপরে তারা আরও 1 মাস আমাদেরকে সময় চেয়েছিলেন, আমরা সেটাও দিয়েছি। কিন্তু দেখা গেল যে এই মাসের 12 তারিখে আমাদের লাস্ট সময় ছিল। আমরা বারবার তাদেরকে মনে করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে মানে ফোন করে জানানো হয়েছে, কিন্তু তারা আসলে আমাদের এই কথাগুলো কখনো রাখেনি। কিন্তু আমরা সেজন্যই বাধ্য হই কিন্তু আমরা আন্দোলনে নামছি। আর 5% এটা তো অর্থ আগেই আছে, অর্থ সংকট নয়। ইনারা যাই বলুক, অর্থ কিন্তু সংকট নয়। আর অর্থ সংকট যেহেতু বলছে, আমরা 20% যে বলছিলাম, আমরা তো 20%ও কিন্তু দাবি করতেছি না, আমরা কিন্তু 10% আছে। আর যখন আগামী বাজেট হবে তখন কিন্তু আমরা বলতেছি যে 10% সাথে সংযোগ করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়টা কেন আপনারা বেছে না, আসলে তো এটা যে প্রথমেই তো বললাম যে আমাদের যে আন্দোলনগুলা, দাবি দাওয়া কিন্তু দীর্ঘদিনের। আমরা তো আন্দোলন করতে ইচ্ছুক না, আমাদের তো ইচ্ছুক তো আমরা পাঠদান দেওয়ার জন্য। আমরা তো তাদের সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমেই কিন্তু আমরা আগাচ্ছিলাম। কিন্তু যখন দেখা গেল যে আমাদের কোনো কথাই তারা শুনতেছেন না, বাধ্য হয়েই কিন্তু আমাদের রাজপথে আসা। না হলে আমরা কিন্তু তাদের জন্য আলোচনা, যেমন আজ পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু তারা কিন্তু আমাদের যৌক্তিক দাবি দাবাগুলো এগুলা কিন্তু তারা কিন্তু করতেছে না, বাধ্য হয়ে আমাদের মানে রাস্তায় আসার লাগতেছে। এই আন্দোলনকে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা প্রভাবিত হচ্ছে, কাজ করছে বলে আপনাদের কাছে কি কখনো মনে হয়েছে? না, আমরা এটা মনে হচ্ছে না, কারণ আমরা যে যে সকল শিক্ষক আসছেন সবাই তারা সাধারণ শিক্ষক। হ্যাঁ, এক একজন এক একভাবে মন্তব্য করতে পারে, কিন্তু আমরা কখনো রাজনৈতিক ব্যক্তির সাথে আমরা যে সম্পৃক্ত বা তা নয়। আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার দাবি আদায় করার জন্যই কিন্তু মূলত আমাদের রাজপথে আসা। একটা নির্দিষ্ট দলকে ভোট না দেওয়ার যে হুঁশিয়ারি, এইটাকে হঠাৎ করে কেন এটা আলোচনা আসছে, অথবা কেন শিক্ষক নেতারা এই জিনিসটা এইভাবে বলছে, বলে সামনে নির্বাচনকে সামনে রেখে কেন এই কথাটা আসছে? আসলে আমরা যে 5 লক্ষ শিক্ষক পরিবার, আমরা কিন্তু এই শহীদ জিয়ার হাতে গড়া দল, বেগম খালেদা জিয়া দেশনেত্রী, যিনি আপসীন নেত্রী, তার দল, আমরা কিন্তু তাদেরই পক্ষে। কিন্তু তাদের যে কিছু নেতা জ্ঞানপাপী, তারা আমাদেরকে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, যেমন বলতেছেন যে মিথ্যা কথা, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন যে শিক্ষকেরা এটা লীগের, এরা তাদের বাস্তবায়ন করার জন্য। আমাদের বলছে যে তাদের দাবিগুলো ন্যায্য, কিন্তু তারা তাদের যে ফান্ড এগুলা লীগের লোকে এগুলা সরবরাহ করছে। এটা পুরাটাই গুজব এবং মিথ্যা। উনি তো শিক্ষক নেতা নন, উনি তো অবসরে চলে গেছেন, উনি তো আমাদের নেতা নন। আমরা আমাদের নেতা আজিজি সাহেব, ওনাকে আমরা পেয়েছি, উনি তো সাধারণ শিক্ষকদের কথা বলেন। আর ইনি তো আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্র, গুজব এগুলা করতেছেন এবং নানানভাবে উনি শত্রুতা করতেছেন। উনি একজন জ্ঞানপাপী। তো ওনার জন্য আমরা চাই না এরকম একটা নেতার জন্য এই যে দলটা, তারা এই ভোট শিক্ষকদের যে সমর্থন, আমরা তো বলছি না যে তাদের বিপক্ষে নয়, আমরা কিন্তু তাদের পক্ষে। কিন্তু আমরা বলছি যে এই যে তারা এরকম ধরনের নেতা, যে তাদের যে দলের ভাবমূর্তি যে এগুলো নষ্ট করতেছে, আমরা বলছি এদেরকে থামান। না থামালে শিক্ষক পরিবার কিন্তু ভোটের মাধ্যমে তারা কিন্তু জবাব দেবে। ইনি একজন অসাধু মানুষ, কারণ আমরা জানি যে এই গত 17 বছর এইখানেও একজন নেতা ছিলেন সাজু। ইনি আমাদের যে এই যে প্রভিডেন্ট ফান্ড, যে আমাদের যে টাকা, যে আমরা অবসর ভাতাকালীন যে টাকাগুলো পাতাম, ইনি এখান থেকে সরাইছেন। এখন জানি না ইনার কি নিয়ত, বা ইনি এগুলা করবেন কি না। ইনি এই জন্যই হয়তো এগুলো করেন, কারণ আমাদের সাধারণ শিক্ষক যারা, উনি আমাদের মানে স্পন্দন, উনি বুঝতে পারেন না, উনি তাদের মতো করে করছেন। উনি আমাদের বিরুদ্ধে যে এইগুলা শত্রুতা করতেছেন। রাস্তা বন্ধ করে দাবি আদায়, এইটাকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখেন? আসলে শুধু শিক্ষক নয়, যে কোনো মানুষই, যে কোনো আন্দোলন, একজন আন্দোলন করতে গেলে যদি অন্য কারো যদি অসুবিধা না হয়, সেই হিসেবে এটা আসলে লক্ষ্য রাখা উচিত। কিন্তু আমরা কখনোই চাই না যে কোনো আন্দোলনের সাধারণ যে মানুষ, তাদের জন্য দুর্ভোগ ঘটুক। আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু আগে থেকেই
আমরা কিন্তু যেমন আন্দোলন করতেছি, এটাও আমরা চাই না যে আমরা আন্দোলন করি। আমরা কিন্তু এই জন দুর্ভোগ যাতে না হয় এই জন্যই কিন্তু আমরা স্বল্প সময় রাস্তাতে আমরা আন্দোলন করে কিন্তু আমরা কিন্তু শহীদ মিনারে চলে আসছি। কিন্তু তারপরেও যতটুকু তাদের জন দুর্ভোগ হয়েছেন এর জন্য আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ বৃহত্তম আন্দোলনের জন্য হয়তো কিছু একটা মানে একদিক দিয়ে একটু সমস্যা হয়, এর জন্য আমরা আসলে জনগণের কাছে আমরা আসলে এটা আসলে ক্ষমা পাতে মানে দুঃখ প্রকাশ করছি আর কি। আন্দোলন না মেনে নিলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনামুখী একটা লং মার্চ করার সুস্থ একটা সংস্কৃতি, এইটাকে আপনারা কেন বেছে নিলেন? আসলে এটা বেছে নেওয়া নয়, আমরা তো আসলে স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম আর কি, যাতে শান্তিপূর্ণভাবে দেখেন আপনারা দেখছেন যে শিক্ষকেরা কখনোই কিন্তু কোনো বিশৃঙ্খল বা কোনো এই ধরনের অকারেন্স কিন্তু সাথে জড়িত না। এখন এই যে লং মার্চের যে আমাদের এই যমুনাতে যাওয়ার যে একটা প্ল্যান ছিল, আমরা জানি যে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক, আর যিনি আমাদের শিক্ষা প্রধান উনি একজন শিক্ষক। আমরা এতভাবে কথা বলার পরও যখন আমাদের যে শিক্ষকগুলা এই যে শহীদ মিনারে রাত্রিবেলায় মশার কামড় খেয়ে কুকুরের সাথে শুয়ে আছেন, রাত্রি যাপন করতেছেন, তারা কিন্তু একবারও কিন্তু আসলে দেখলেন না। আর প্রধান উপদেষ্টা উনি আসলে জানেন কি না তাও কিন্তু আমরা জানি না, কারণ উনি কখনো কোনো সময় কিন্তু আমাদের নিয়ে কোনো একটা বিবৃতি বা কোনো কিছু মন্তব্য কখনো করেনি। আর একটা জানেন, একটা আন্দোলন করতে গেলেন তো যেটা সর্বোচ্চ কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয়, আমরা আসলে লং মার্চটায় প্ল্যান ছিল যে তাকে জানানো যে উনি আমাদের বিষয়গুলো অবগত কিনা, অ্যাকচুয়ালি এটাই, আর অন্য কিছু আসলে না। জানেন যে কোনো আন্দোলন আসলে সফল হইতে গেলে তো আমরা তো একদম নিচের লেভেল থেকে আমরা তো ধাপে ধাপে আমরা গেছি, কিন্তু যখন কোনো কর্ণপাত না হচ্ছে তখন কিন্তু উপদেষ্টার যে কার্যালয়, আপনারা জানেন কোনো আন্দোলনে যদি যে এই ধরনের কার্যালয়ে গেলে তারা কিন্তু সহজেই কিন্তু এটা ব্রিফ করতে পারেন। তো আসলে তাকে জানো, কিন্তু যেহেতু উপদেষ্টা আমরা এখনো নিশ্চিত নয় উনি কি আসলে এখনো কি আমাদের দাবি দেওয়ার কথাগুলো উনি জানেন, ওনার কানে কি পৌঁছাইছেন কিনা আমরা তাও কিন্তু জানি না। কারণ জানলে তো উনি আমাদের নিয়ে কোনো একটা মন্তব্য বা কোনো আমাদের এখানে কোনো একটা প্রতিনিধি দল কিন্তু পাঠাতে পারতেন। আমরা সেই কারণে যে উনি জানে কিনা সেই জন্যই কিন্তু আমরা লং মার্চের জন্যই করলাম। যদিও এখন কিছু মানুষ বলছেন বা আমরা তো সবার কথা চিন্তা করি, কারণ এখানে স্থগিত করা হয়েছে অন্য একটা কারণে, যে কারণ তৃতীয় পক্ষ কোনো একটা অকারেন্স করে, কারণ আমাদেরকে তো এই শিক্ষকদের তো পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তো যাতে এই কারণে কোনো অকারেন্স না ঘটে সেই বিবেচনা করে আবার কিন্তু আমাদের স্থগিত করা হয়েছে। আজকে জানেন যে 2টা থেকে আমাদের অনশন, আর 11:30 থেকে কিন্তু আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনাদেরকে ব্যবহার করার লক্ষ্যে হচ্ছে যে তারা কাজ করছে বলে আপনার ধারণা? না, এটা ব্যবহার করা যায় না। যে কোনো আন্দোলনেই দেখেন একটা পক্ষ থাকে যে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা যেহেতু শিক্ষক আমরা চাই না যে আমাদের আন্দোলনে কেউ সুযোগ নেই, আমরা এই সুযোগ রাখবো না যে তৃতীয় পক্ষ এই সুযোগ গ্রহণ করুক। আমরা যতটুকু জানি যে শুধুমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা, বর্তমান যে আইন অথবা বর্তমান যে প্রজ্ঞাপনটা জারি আছে সেখানে 500 টাকা চিকিৎসা ভাতা এবং 1000 টাকা বাড়ি ভাড়া একটা প্রজ্ঞাপন জারি আছে। তো আমার স্যারের কাছে একটা বিষয় জানার যে আসলেই কি এই টাকা দিয়ে আপনাদের যথাযথ চাহিদা পূরণ হয় কিনা? আসলে এই টাকা দিয়ে, তার আগে একটা কথা বলি, সেটা হলো এই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা উনি একজন শিক্ষক, প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক, আইন উপদেষ্টা উনি একজন শিক্ষক, তারপরে যে আগে যে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার উনি একজন শিক্ষক। বর্তমানে এতগুলা শিক্ষক উপদেষ্টা, আমি 4 জনের কথা জানি, আরও আছে কিনা জানি না। তো এতগুলা শিক্ষা উপদেষ্টা থাকার পরেও বিভিন্ন কমিশন গঠন করা হলো কিন্তু শিক্ষা কিন্তু গ্রহণ করা হয়নি। কারণ একটা দেশে যত উন্নত তার পিছনে কিন্তু প্রধান 2টা খাত, একটা হলো শিক্ষা এবং একটা স্বাস্থ্য। কিন্তু আমাদের কেন জানি এই 2টা খাত আমাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। দেখেন একজন শিক্ষকের বেতন অনার্স মাস্টার্স, তারপরে এনটিআরসি থেকে নিবন্ধন নিয়ে ভাইবা বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে তারপরে যোগ্যতা অর্জন করলেই চাকরি নয়। তারপরে বিভিন্ন লাখ লাখ শিক্ষকের মাঝে আবেদন করে এদের মেধা দিয়ে যখন একটা এই চাকরিতে জয়েন করে তাদের প্রথমে বেতন হয় 12,500 টাকা। তো একজন শিক্ষকের 12,500 টাকা বেতন দিয়ে বর্তমান বাজারে এটি কি চলা সম্ভব? আমাদের এইখানে ঘর ভাড়া দেয় 1,000 টাকা, মেডিকেল ভাতা দেয় 500 টাকা। এখন একটা ডাক্তারের ভিজিটই তো 1,000 টাকার উপরে, কিন্তু আমাদের শিক্ষকদের দিচ্ছেন হলো 500 টাকা। আর 1,000 টাকা দিয়ে কোথায় কোথায় ঘর পাওয়া যায়? কোথাও একটা তো মুরগির খামারও পাওয়া সম্ভব নয়। আর আমাদের প্রায় 20 বছর এই 25% বোনাস ছিল, যা 3,000-4,000 টাকার মতো বোনাস পাইতো। কিন্তু এই 3-4 হাজার টাকা দিয়ে, যদিও আরও 25% বাড়িয়ে এখন 50% করছেন, এর জন্য
বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং যিনি আগে ওয়াহিদুদ্দিন স্যার উনি এটা বাস্তবায়ন করে গিয়েছিলেন, কথাও দিয়ে গিয়েছিলেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ তারপরও এখন যে বাজার বা একটা দুইটার সন্তান যদি থাকে, একটা মার্কেট একটা কাপড় কিনতে গেলেন তোর কি 3,000 টাকা দিয়ে হয়। আর এই যে বেতন 12,500 টাকা, এটা দিয়ে একটা শিক্ষকের কেমনে সম্ভব? শিক্ষকেরা মনোযোগ থাকবেন ক্লাস নিতে, কিভাবে শিক্ষার্থীদের উন্নয়ন করা যায়, কিন্তু তাদের তো অর্থনৈতিক যে একটা সাপোর্ট এটা তো থাকা দরকার। কিন্তু এর জন্যই আসলে আমরা তো আর বিলাস জীবনযাপন করার জন্য না, সাধারণভাবে চলার জন্য তো, ডাল ভাত খাওয়ার জন্য তো একটা বেতন দরকার। তো আমরা চাইতেছি যে এই কারণে যে যতটুকু সম্ভব একজন শিক্ষক সাধারণভাবে চলার জন্য যতটুকু দরকার সরকার যেন তাদের এটা বিবেচনা করেন আর কি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। রাষ্ট্র আসলে শিক্ষকদের কিভাবে দেখেন, বেতন নাকি মর্যাদা? আমরা সকলেই জানি শিক্ষককে সম্মান দিলে শিক্ষা উন্নয়ন হবে, আর শিক্ষা উন্নয়ন হলে দেশ এবং সমাজ এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সকলকে আবারও অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার, আপনাকেও ধন্যবাদ।